আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি আজকে পিআর এর উপরে কথা বলবো। পিআর, আপনারা এখন জানেন পিআর মানে কি? পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক আনুপাতিক রিপ্রেজেন্টেশন। মানে কি? মানে হচ্ছে যে সমস্ত দেশে রাজনৈতিক দলগুলো যেই হারে ভোট পাবে সেই হারে এমপি হবে। এটি হচ্ছে পরিষ্কার মানে। বাংলাদেশে যদি ৩টা রাজনৈতিক দল ইলেকশন করে, ধরা যাক বিএনপি, জামাতে ইসলামী এবং ছাত্রদের দল, এবং ইলেকশন হওয়ার পরে যখন ভোট গণনা করা হবে, যদি দেখা যায় জামাতে ইসলামী শতকরা ৩০ ভাগ ভোট পেয়েছে, বিএনপি শতকরা ৪০ ভাগ ভোট পেয়েছে, ছাত্রদের দল শতকরা ৩০ ভাগ ভোট পেয়েছে, তাহলে যেহেতু বিএনপি শতকরা ৪০ ভাগ ভোট পেয়েছে আর বাংলাদেশের মোট এমপির সংখ্যা হচ্ছে ৩০০, তাহলে ৩০০ শতকরা ৪০ ভাগ ১২০টা এমপি বিএনপির হবে। যেহেতু জামাতে ইসলামী শতকরা ৩০ ভাগ ভোট পেয়েছে, ৩০০ এমপির শতকরা ৩০ ভাগ হচ্ছে ৯০, জামাতে ইসলামী ৯০টা এমপি হবে। ছাত্রদের দল যেহেতু শতকরা ৩০ ভাগ ভোট পেয়েছে, ৩০০ এমপির ৩০ ভাগ ৯০, ছাত্রদের দল ৯০টা এমপি হবে। এইভাবে মোট ৩০০ এমপি হবে। ঠিক আছে? ১২০ হবে বিএনপি, ৯০ হবে ছাত্রদের দল এবং ৯০ হবে জামাতে ইসলামী। এখন যেহেতু ৩টা দলের একটা দলও ১৫০টা এমপি হলো না, সবচেয়ে বেশি হলো বিএনপি ১২০টা, তাহলে বিএনপি এককভাবে দেশের দেশের সরকার গঠন করতে পারবে না। বিএনপি তখন প্রয়োজন হবে জামাতে ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়া, অথবা ছাত্রদের দলের সাথে জোটবদ্ধ হওয়া, অথবা মানে তার বাকি যেহেতু ১২০টা পেয়েছে, তার আরো ৩১টা এমপি দরকার হবে দেশে দেশে সরকার গঠন করার জন্য। এইভাবে পিআর পদ্ধতিতে এককভাবে সাধারণত হতে পারে না, জোট বেঁধে তখন সরকার গঠন করে। আর যেহেতু জোট বেঁধে সরকার গঠন করতেছে, এখানে ফ্যাসিবাদের ভয় নাই। আওয়ামী লীগ যেরকম এককভাবে বাংলাদেশের শাসক হয়েছিল, তারা ফ্যাসিবাদ হয়েছে, তারা বাংলাদেশের ৬০,০০০ মানুষকে খুন করেছে, তারা বাংলাদেশের ৩২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেটা আর দেখতে চাই না। এক দল যাতে ক্ষমতায় যেতে না পারে, এক দল যদি খুব ভালো দল হয়, মানুষ যদি সবাই পছন্দ করে, তাহলে যেতেও পারে। কিন্তু যদি পিআর সিস্টেম না থাকতো, আমার এই যে এক্সাম্পল আমি দিলাম, তাতে কি হতো? তাতে বিএনপি মাত্র শতকরা ৪০টা ভোট পেয়েই বাংলাদেশের বাংলাদেশের ক্ষমতায় যেত। কিন্তু বাকি ৬০ জন, ১০০ জনের মধ্যে ৬০ জন তো বিএনপিকে ভোট দেয় নাই। তাহলে বিএনপি ১০০ জনের মধ্যে মাত্র ৪০টা ভোট নিয়ে দেশের শাসনভার নিবে, এটা তো অন্যায়। এটা তো অন্যায়। কারণ বিএনপি তো কমপক্ষে শতকরা ১৫০টা ভোট পেতে হবে। কিন্তু পেয়েছে ৪০টা। সে তো এককভাবে সরকার গঠন করতে পারে না। এককভাবে সরকার গঠন করতে পারে না। তাহলে শতকরা ৬০ ভাগ ভোট মানুষ, জনসাধারণ, ভোটাররা শতকরা ৬০ ভাগ ভোট অন্যদেরকে দিল, সেই ভোটটা তো পানিতে গেল। সেই ভোটটা তো নষ্ট হলো। সেই ভোটটা তো নষ্ট হলো। পিআর আমাদেরকে এই সুবিধা দেয় যে সবার ভোট কাজে লাগে। আপনার ভোট অত্যন্ত মূল্যবান, আমার ভোট অত্যন্ত মূল্যবান।
আমি যাকে পছন্দ করেছি তাকে ভোট দিয়েছি, আমার সেই ভোটের একটা মূল্য থাকা উচিত। শতকরা 40টা ভোট পেয়ে যদি বিএনপি সরকার বসে যায়, তাহলে আমরা যেই বাকি 60 জনে যেই ভোট দিয়েছি, আমাদের সেই ভোটটার তো কোনো মূল্য রইল না। পিআর সিস্টেম এটাকে শুদ্ধ করবে, এটাকে ঠিক করবে। যার জন্য আমরা পিআর সিস্টেম চাই। এই পিআর সিস্টেম যে নতুন তেমন কিছু না। পৃথিবীতে ৯০টা দেশ পিআর সিস্টেমে ইলেকশন হয়। পৃথিবীতে ৯০টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয়। আমরাও সেই পিআর সিস্টেমটা এখন গ্রহণ করতে যাচ্ছি। ২ মাস যাবৎ আমাদের সংস্কার কমিশন এটা নিয়ে কথা বলেছে। সবাই রাজি হয়েছে শুধু বিএনপি ছাড়া। শুধু বিএনপি আর বিএনপির সাঙ্গপাঙ্গ যারা, তারা ছাড়া সবাই রাজি হয়েছে। বাংলাদেশের সব দল যেখানে রাজি হয়েছে, সেখানে কেন পিআর হবে না? কেন হবে না? বাংলাদেশের সবাই যদি রাজি হয়ে থাকে একমাত্র বিএনপি ছাড়া, তাহলে পিআর কেন হবে না? শুধু বিএনপি কিভাবে পিআর আটকায় রাখবে? অতএব ডক্টর ইউনূস সাহেবের কাছে, ডক্টর ইউনূস সাহেবের সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, আমাদের অনুরোধ, আমাদের আমাদের চাওয়া সেটা হচ্ছে পিআর সিস্টেমে ইলেকশন হতে হবে। ইলেকশন পিআর সিস্টেমে হতে হবে। আমরা আর স্বৈরাচারী দেখতে চাই না। আমরা আর একনায়ক দেখতে চাই না। আমরা আর স্বৈরাচারী দেখতে চাই না। আমরা একনায়ক দেখতে চাই না, কিছুতেই না। আমরা আমরা একনায়কের যে কি কষ্ট সেটা তো বুঝেছি। আমাদের বাংলাদেশের ৩২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমাদেরকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে শেখ হাসিনা চলে গেছে। আমাদের বাংলাদেশের ৬০,০০০ লোককে শেখ হাসিনা খুন করেছে। সে ৮০০ আয়নাঘর করেছিল। মানুষকে কি কষ্ট দিয়ে খুন করেছে, কি কষ্ট দিয়ে খুন করেছে সেটা তো এখন শোনা যাচ্ছে। সেটা তো এখন শোনা যাচ্ছে। যাই হোক, আমরা স্বৈরাচার চাই না। মোদ্দা কথা আমরা স্বৈরাচার চাই না। স্বৈরাচারের থেকে রাজা অনেক ভালো। স্বৈরাচারের চেয়ে রাজা অনেক ভালো। কেন, রাজা, বাদশা তাদের দেশের প্রতি কোনো মমতা থাকে। স্বৈরাচারের কোনো মমতা থাকে না। স্বৈরাচার জানে যে কিছুদিন পরে আমি থাকবো না। সে পারলে দেশটাকে বিক্রি করে দিতে চায়। সে পারলে দেশের সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পত্তি সে নিজে নিয়ে নিতে চায়। স্বৈরাচারের এই অসুবিধা। আমরা স্বৈরাচার চাই না। প্রিয় দেশবাসী, আপনারা আওয়াজ তুলুন, আপনারা আওয়াজ তুলুন। আপনাদের তো কোনো আওয়াজ শুনতেছি না। আপনাদের তো কোনো আওয়াজ শুনতেছি না। আমরা এরকম কেন? আমরা আমাদের দাবি কেন জানাতে পারি না? আমরা কেন কথা বলতে পারি না? কেন কথা বলতে পারি না? আমাদের মনের মধ্যে এতটুকু সাহস কেন নাই যে যেটা উচিত আমরা সেটা বলতে পারি না? আমরা মনে করি অন্যরা বলবে, অন্যরা করে দেবে। অন্যরা তো সবকিছু করে দেয় না। অন্যরা তো সবকিছু করে দেয় না। ২০২৪ সালে ছাত্র শ্রমিক জনতা করে দিয়েছে। তারা আমাদেরকে বাংলাদেশে ২য় স্বাধীনতা এনে দিয়েছে। আপনারা কি মনে করেন সবকিছুই অন্যরা করে দেবে? আপনাদের নিজেদের কিছু করতে হবে না? প্রিয় দেশবাসী, দাবি তুলুন। প্রিয় দেশবাসী, দাবি তুলুন, দাবি তুলুন। আরেকটা স্বৈরাচার আসার আগেই দাবি তুলুন। শুনুন, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হয়েছে। কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসার আগেই স্বৈরাচার হয়েছে। বিএনপি গত ১৩ মাস যাবৎ আমাদের উপরে চাঁদাবাজির যে স্টিম রোলার চালাইছে, সিন্ডিকেটের যে স্টিম রোলার চালাইছে, বিএনপি যেইভাবে ঘুষ বাণিজ্য করতেছে, বিএনপি যেইভাবে পাথর চুরি করতেছে আর বালু চুরি করতেছে, বিএনপি তো আওয়ামী লীগের থেকে খারাপ হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তো স্বৈরাচার হয়ে গেছে। তারা তো আওয়ামী লীগের থেকে খারাপ হবে। আমি বিএনপিকে কোনো অপছন্দ করি না। তার কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে অত্যন্ত সম্মান করি, অত্যন্ত ভালোবাসি। বিএনপিকে আমি কোনো অবজ্ঞা করি না। কিন্তু বিএনপির বর্তমান যেই নেতারা আছে, বিএনপির বর্তমান যেই নেতারা আছে তাদেরকে কিছুতেই পছন্দ করতে পারি না।
আপনারা পারেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমি কিছুতেই পছন্দ করতে পারি না। কারণ তারা যেইভাবে যেইভাবে চাঁদাবাজি করতেছে, যেইভাবে সিন্ডিকেট করতেছে, ঘুষ বাণিজ্য আর জামিন বাণিজ্য করতেছে, যেইভাবে এখন খুনাখুনি করতেছে, পাথর চুরি করতেছে আর বালু চুরি করতেছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে না? আপনি দেখেন তো কোথায় চাঁদাবাজি হচ্ছে না? যেই জিনিসটা আপনি ৳১ দিয়ে কিনে খেতে পারতেন, সেই জিনিসটা আপনি এখন ৳৩ দিয়ে কিনে খেতে হচ্ছে। বাকি ৳২ ওই বিএনপি তাদের পকেটে ঢুকাইতেছে চাঁদাবাজির মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে, ঘুষ বাণিজ্যের মাধ্যমে। প্রিয় দেশবাসী, সজাগ হন। প্রিয় দেশবাসী, সজাগ হন। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার। শুনুন, শুনুন। মৃত্যুর সামনে ১৯৭১ সালে দাঁড়িয়েছিলাম। বাংলাদেশের শান্তি হবে। বাংলাদেশের ভাই-বোন সবাই শান্তিতে থাকবে। বাংলাদেশ সেই শান্তি পায় নাই। শেখ মুজিবুর রহমান একবার স্বৈরাচারী হয়ে দেশের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছিল। তারপর জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে সেই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। তারপরে গত ১৬ বছরে শেখ হাসিনা আমাদের সেই স্বাধীনতাকে আবার হরণ করে নিয়েছে, স্বৈরাচার হয়েছে। আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন। ছাত্ররা আল্লাহর ইচ্ছায় আমাদের জন্য এই সুযোগটা এনে দিয়েছে। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকটা স্বৈরাচার আশা থেকে আমরা সতর্ক হই। আমরা সতর্ক হই। আমরা যদি সতর্ক না হই, আমরা যদি দাবি না করি, আমরা যদি আগাইয়া না যাই, তাহলে আমাদের ঘাড়ে আরেকটা স্বৈরাচার বসবে। সেই স্বৈরাচার হয়তো আওয়ামী লীগের চেয়ে বেশি, বেশি স্বৈরাচার হবে। প্রিয় দেশবাসী, দাবি তুলুন। দাবি তুলুন। দাবি না তুললে হবে না। কেউ আপনাকে এনে দেবে না। আপনার প্রয়োজন আপনাকেই করতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।